তো খেয়াল করো, আমরা গতদিন শেষ করলাম জৈব যৌগের ক্লাসিফিকেশন। আমরা খুব ব্রড একটা ক্লাসিফিকেশন দেখলাম। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ কাকে বলে, অ্যারোমেটিসিটি বলতে কি বোঝায়। অ্যারোমেটিসিটি যখন আমরা ব্যাখ্যা করছিলাম সেখানে আরো বলছিলাম যে যদি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, ঠিক তখনই যৌগটা হবে, ওই চাকতিক যৌগটা হবে কি, অ্যারোমেটিক। এই থিওরিটাকে বলা হয় হাকেল এর থিওরি, HUCKEL, হাকেলস থিওরি। তোমার রসায়নবিদ হাকেল সবার প্রথম এইভাবে অ্যারোমেটিসিটি ব্যাখ্যা করেন। আর অ্যারোমেটিসিটি বলতে কি বোঝায়, অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য এটা কি বলা হয়, অ্যারোমেটিসিটি। তো আজকে আমরা শুরু করে দিব তোমাদের যে সিস্টেমেটিক আলোচনা আছে, অ্যালকেন। তো মনোযোগ দাও, আমরা যখন বলি জৈব যৌগের ক্লাসিফিকেশনে যে শুরুতেই মুক্ত শিকল আর এটা থাকে বদ্ধ শিকল। এই অ্যালকেন হচ্ছে সেই মুক্ত শিকল যৌগ সমূহেরই একটা প্রকারভেদ। তার মানে অ্যালকেন সমূহ প্রথমে কি, তারা হচ্ছে মুক্ত শিকল যৌগ। আচ্ছা, দ্বিতীয়ত এদের মধ্যে কোন ধরনের অসম্পৃক্ততা থাকবে না। তার মানে এর ডিগ্রি অফ আনস্যাচুরেশন, অথবা আমরা যেটাকে বলছিলাম ইন্ডেক্স অফ হাইড্রোজেন ডেফিসিয়েন্সি, অসম্পৃক্ততার মাত্রা 0। তারপর এই অ্যালকেন সমূহের একটা সাধারণ সংকেত আছে, যে সংকেতটা হচ্ছে তোমার কার্বন যদি থাকে n সংখ্যক, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ থেকেও 2টা বেশি। যেমন একটা উদাহরণ এখানে দেওয়া যাক, একটা কার্বন স্কেলেটন আমি আঁকি। এখানে কার্বন আছে 4টা। এখন প্রত্যেকটা কার্বনের হাত বা যোজনী হচ্ছে 4। জৈব যৌগে কার্বনের যোজনী 4। এখানে খেয়াল করে দেখো, প্রত্যেকটা হাইড্রোজেন দ্বারা ফুলফিল হবে। তো খেয়াল করো, এখানে আছে 3টা, 2টা 5টা 7টা, আর 3টা, টোটাল 10টা। তার মানে আমরা দেখতে পাই C4H10, এই হচ্ছে অ্যালকেন। এবং অ্যালকেনের ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা অসম্পৃক্ততার মাত্রা একদমই 0। মানে এর মধ্যে কোনো ধরনের অসম্পৃক্ততা নেই, সবাই সম্পৃক্ত। অর্থাৎ এই কার্বন সমূহ যত সংখ্যক হাইড্রোজেন নিতে পারে, এই কার্বনের যত সংখ্যক হাইড্রোজেন নেওয়া পসিবল, এখানে সবগুলাই আছে, এক্সট্রা করে আর নতুন করে দেওয়া সম্ভব না। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটা বন্ধন, এই যে প্রত্যেকটা বন্ধন হচ্ছে একক সমযোজী বন্ধন। অ্যালকেনের মধ্যে প্রত্যেকটা বন্ধনই দেখা যায় একক সমযোজী বন্ধন। আর আমরা জানি একক সমযোজী বন্ধনকে বলা হয় সিগমা বন্ধন। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে প্রত্যেকটা বন্ধনই হচ্ছে সিগমা বন্ধন। ভালো কথা। আর আমরা জানি সিগমা বন্ধন খুবই শক্তিশালী বন্ধন। পঞ্চম অধ্যায়ে আমরা পড়ছি যত ধরনের বন্ধন আছে রাসায়নিক বন্ধন, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই সিগমা বন্ধন। ঠিক আছে। আচ্ছা, যেহেতু তারা অনেক শক্তিশালী, তাদেরকে ভাঙতে অনেক বেশি পরিমাণে এনার্জি দেওয়া লাগবে। কারণ বেশি পরিমাণে এনার্জি তো সবসময় পাওয়া যায় না। এই কারণে দেখা যায় যে অ্যালকেন সমূহ খুব সহজে তারা বিক্রিয়া করে না। অর্থাৎ অ্যালকেন সমূহ কম সক্রিয়। আমরা যদি কম সক্রিয় বলি, সেটাও একটু মানে ইন ওয়ান সেন্স এটা ভুল। অর্থাৎ সোজা কথায় এরা একদমই তোমার নিষ্ক্রিয়। অ্যালকেন সমূহ কি নিষ্ক্রিয়। যেমন এই অ্যালকেন সমূহ দেখা যায় যে শক্তিশালী অ্যাসিড, যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। এরকম শক্তিশালী অ্যাসিড যারা আছে তাদের কারোর সাথেই সে বিক্রিয়া করে না। ইভেন শক্তিশালী ক্ষার, এই শক্তিশালী ক্ষারের সাথেও বিক্রিয়া করে না। ইভেন শক্তিশালী তোমার জারক, আমরা জানি যারা জারণ বিক্রিয়া করে, বিজারক যারা বিজারণ বিক্রিয়া করে, কারোর সাথেই বিক্রিয়া করে না। ঠিক আছে, তার মানে কি, এটা যেহেতু সহজে বিক্রিয়া করে না, এই কারণে এটাকে বলা হয় নিষ্ক্রিয়। এবং এটার সুন্দর একটা নাম আছে, অ্যালকেন সমূহকে বলা হয় প্যারাফিন। এই প্যারাফিন 2টা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, একটা হচ্ছে প্যারাম, যার মানে হচ্ছে লেস, মানে হচ্ছে কম, প্লাস অ্যাফিনিস, অ্যাফিনিস। ঠিক আছে, অ্যাফিনিস মানে হচ্ছে তোমার অ্যাট্রাকশন, যার খুবই কম অ্যাট্রাকশন রয়েছে কার প্রতি, অন্যান্য রিএজেন্টের প্রতি। এই কারণেই অ্যালকেন সমূহকে কি বলা হয়,
প্যারাফিন বলা হয়। আচ্ছা, এবার অ্যালকেনের ব্যবহার। অ্যালকেনের ব্যবহার কোথায় থাকে, মানে কোন কোন ক্ষেত্রে অ্যালকেনের ব্যবহার আছে? শুরুতেই আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করি, এটা সব ক্ষেত্রেই। অ্যালকেনের ব্যবহার কোথায় আছে? ল্যাবে আছে। দ্বিতীয়ত বড় যে ব্যবহারটা সেটা হচ্ছে জ্বালানি হিসেবে। অ্যালকেনের সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে জ্বালানি। তাছাড়া আরো অন্যান্য কিছু যৌগ তৈরিতেও এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, জৈব যৌগ সংশ্লেষণে, অন্যান্য জৈব যৌগ সংশ্লেষণে এটা ব্যবহৃত হতে পারে। আচ্ছা, আর এর প্রধানতম কাজটা হচ্ছে এটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এবার আমরা অ্যালকেনের কিছু উদাহরণ লিখে ফেলি। অ্যালকেনের উদাহরণ কি? শুরুতেই মিথেন, সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য। অ্যালকেন শ্রেণীর ক্ষুদ্রতম সদস্য হচ্ছে কি? মিথেন। তারপরে আসে ইথেন, C2H6, প্রোপেন, C3H8, তারপর আসে বিউটেন, H10। এবং কার্বন 1 থেকে 4 পর্যন্ত যারা আছে তারা সকলেই হচ্ছে গ্যাসীয়। এরা হচ্ছে গ্যাসীয় অ্যালকেন। এবং C5 থেকে, অর্থাৎ পেন্টেন থেকে শুরু করে তোমার C15, কার্বন 15, H32, এটার নাম হচ্ছে পেন্টাডেকেন। এটার নাম কি? পেন্টাডেকেন। আচ্ছা, এই কার্বন 5 থেকে কার্বন 15 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে তরল। এটা কি হবে? C5H12, পেন্টেন। আচ্ছা, এরা কি? এরা হচ্ছে তরল। তারপর তার বাইরে যারা যারা আছে তারা সকলেই হচ্ছে কঠিন বা সলিড। আচ্ছা, এখন এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্য কি কারণে হয়? এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্যের একটাই কারণ, এই ক্ষেত্রে হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স। এবং আমরা পঞ্চম অধ্যায়ে দেখলাম যাদের ক্ষেত্রে কোনো ধরনের আয়নিক বন্ধন তৈরি হওয়া সম্ভব না, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি হয়, মানে কোনো ধরনের বন্ধন সম্ভব না যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা থাকে। এটা অনেক ক্ষেত্রেই গ্র্যাভিটেশনের মতো, ঠিক আছে, বা এটাকে বলা যেতে পারে গ্র্যাভিটির মতো, যে যার ভর যত বেশি হবে এই ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বেশি থাকবে। ঠিক আছে, যেমন আমরা দেখলাম যে মিথেনের ক্ষেত্রে এটা অনেক ছোট ছিল, এই কারণে এই মিথেনের সাথে আরেকটা মিথেন খুব বেশি পরিমাণে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল প্রদর্শন করতে পারে না, এই কারণে তারা হচ্ছে গ্যাসীয়। তারপর যতই এই শিকলটা বড় হতে থাকবে, যেমন আমরা চিন্তা করি হেক্সেনের ক্ষেত্রে শিকল যত বড় হবে দেখা যাবে এটার ভরও বাড়বে এবং এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটাও বাড়বে। এতে করে দেখা যাবে যে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। এই কারণেই দেখা যায় যে মিথেনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। আমরা বারবার এটা বলবো না, আমরা বলবো যে এমপি আর হচ্ছে বিপি। এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, আর বিপি মানে হচ্ছে কি? বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। তার মানে মিথেনের এমপি এবং বিপি অনেক কম থাকে। যতই এটার ভর বাড়তে থাকে ততই এটার এমপি এবং বিপি বাড়তে থাকে। আচ্ছা, তো এটা গেল ভৌত ধর্ম। তারপর এবার আসা যাক প্রস্তুতি। আমরা অ্যালকেন কিভাবে প্রস্তুত করব? অ্যালকেনকে প্রস্তুত করার বেশ অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্যে তোমাদের এসএসসির বইয়ে সবচেয়ে বিখ্যাত যে পদ্ধতিটা দেয়া আছে সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, এবং আমি বলে রাখি এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। অর্থাৎ আমরা পরীক্ষাগারে বা ল্যাবে অল্প পরিমাণে যখন প্রস্তুত করব এটাকে বলা হয় পরীক্ষাগার প্রস্তুতি। আচ্ছা, আর আরেক ধরনের প্রস্তুতি আছে যেটাকে বলা হয় তোমার শিল্পোৎপাদন বা শিল্প প্রস্তুতি, যেটাকে আমরা বলি যে ম্যানুফ্যাকচারিং। তখন কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি। আচ্ছা, তো পরীক্ষাগার প্রস্তুতি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এইখান থেকে নামের মধ্যেই বুঝতেছো যে এখানে কার্বক্সিল মূলক থাকবে একটা যৌগের মধ্যে, এবং সেই কার্বক্সিল মূলকটা ডিলেট হয়ে যাবে। তো আমরা চিন্তা করি যে এরকম একটা যৌগ CH3COOH, এখানে একটা কার্বক্সিল মূলক আছে যার নাম ইথানোয়িক অ্যাসিড।
আচ্ছা, এবং সেই অ্যাসিড সমূহের মধ্যে কার্বক্সিল মূলক থাকে। অর্থাৎ এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হচ্ছে জৈব অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুতি। বলে আমরা ব্যাখ্যা করলাম অ্যাসিড থেকে অ্যালকেন। আচ্ছা, যদি বলা হয় যে অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করে দেখাও, তো এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা করতে পারবো। আচ্ছা, তার জন্য আমাদের রিএজেন্ট হিসেবে যেটাকে নিতে হবে সেটা হচ্ছে সোডা লাইম। যেটা হচ্ছে সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড। তার সাথে থাকবে হচ্ছে লাইম। লাইম মানে চুন, এই কারণে এটার নাম সোডা লাইম। এখন এদেরকে যখন আমরা টেস্ট টিউবে নিয়ে উত্তপ্ত করব, তখন দেখা যায় যে এখান থেকে এই কার্বক্সিল মূলকটা হবে ডিলেট। ডিলেট হলে এখানে কি থাকে? CH3। এখানে থাকে হচ্ছে CH3। আর এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোজেনটা আছে সেটা যে এখানে যুক্ত হয়ে যাবে এর সাথে, তার মানে কি এখানে তৈরি হলো মিথেন, CH4। আর কি থাকে? এই অ্যাসিড ক্ষার মিলে তারা একটা লবণ তৈরি করবে, যে লবণটার নাম হচ্ছে কার্বনেট। এই তো CO আর একটা অক্সিজেন মিলে 3, সোডিয়াম কার্বনেট। আর এই লাইম যেটা যেরকম থাকার সেরকমই থাকবে। বোঝা গেল কি? অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে একটা অ্যালকেন তৈরি হবে, আর সব সময় যেটা তৈরি হবে সোডিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষণীয়, যে শুরুতে বিক্রিয়াটা শুরু করছিলাম সেই যৌগে ছিল কার্বন 2টা, কিন্তু আমরা যে প্রোডাক্টটা পাই এখানে কিন্তু কার্বন আছে 1টা। এর মানে কি? এর মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সব সময় 1টা করে কার্বন কমে যায়। ঠিক আছে? এবং কমে যাওয়ার কারণটা কি? এই ডিকার্বক্সিলেশনের কারণেই মেনলি কমে যায়। বুঝা গেল? খেয়াল করো, এই বিক্রিয়াটা শুরুতে যেমন হয়, শুরুতে এই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেটাকে বলা হয়, তোমাদের বইয়ে দেখবা এই ওয়ার্ডটাই বলা আছে ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়, CH3COO। এই যে সোডিয়াম লবণটা, এই লবণটাই আলটিমেটলি বিক্রিয়া করে সোডা লাইমের সাথে, NaOH আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবার খেয়াল করো, এবার খুব সহজেই হবে। এটার সাথে এই হাইড্রোজেন CH4, আর এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম Na2। তারপর কি আছে? এখানে 2টা অক্সিজেন, কার্বনের সাথে 2টা অক্সিজেন আর আরেকটা অক্সিজেন মিলে 3। তারপর এই ক্যালসিয়াম অক্সাইড যেমনি থাকার তেমনি থাকবে। এবং খেয়াল করে দেখো, শুরুতে যখন লবণটা তৈরি হয় তখন 1 মোল পানীয় তৈরি হয়। এই পানিটাকে এখানে দেখাচ্ছি। আসলে মেইনলি এটা আর এটা দেখাইলেই হবে। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার বিক্রিয়ার মেকানিজম। মেকানিজম অর্থাৎ একটা বিক্রিয়া কোন পথে আগায় সেই পাথওয়েটাকে আমরা বলি হচ্ছে মেকানিজম। আচ্ছা, তো এইভাবে আমরা ফ্যাটি অ্যাসিড থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। এখন তোমাদের যদি বলা হয় 5 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড দেয়া আছে, 5 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এখান থেকে একটা অ্যালকেন প্রস্তুত করো, এখান থেকে অ্যালকেন প্রস্তুত করো, এবং সেই অ্যালকেনের আণবিক ভর নির্ণয় করো। আণবিক ভর নির্ণয় করো। তাহলে শুরুতেই যেহেতু বলা আছে যে 5 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড, তাহলে 5 কার্বন যুক্ত একটা ফ্যাটি অ্যাসিড লিখো। CH3 একটা গেল, 2টা। এটাই হচ্ছে 5 কার্বন যুক্ত ফ্যাটি অ্যাসিড, যার নাম কি? পেন্টানোয়িক অ্যাসিড। আচ্ছা, এর নামকরণটা আমি একটু লিখে দেই। দেখো এখানে কার্বন আছে 5টা, তাই হবে পেন্ট। আর প্রত্যেকটা কার্বনের মধ্যে খেয়াল করে দেখো একক বন্ধন, তার মানে কি হবে? এন। তারপর এটা যেহেতু অ্যাসিড, এই কারণে নাম হয়ে যাবে ওয়িক অ্যাসিড। তো এখানে ই আর ও পাশাপাশি থাকবে না, যেটা করতে হবে ইটাকে বাদ দিতে হবে। তো পেন্টানোয়িক অ্যাসিড, অর্থাৎ তোমাকে দেওয়া আছে পেন্টানোয়িক অ্যাসিড। এই পেন্টানোয়িক অ্যাসিড থেকে তুমি একটা অ্যালকেন প্রস্তুত করবা।
তো প্রস্তুতিটা তো খুবই সহজ, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কি তৈরি হবে? এক কার্বন কম বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে। ওই আগের বিক্রিয়াটাই লিখবা, এবং সেই বিক্রিয়ার মাধ্যমে তোমরা এই যৌগটা পাবা, একটা জাস্ট কমে যাবে, CH2CH3। এবং এটার নাম কি? 4 কার্বন যুক্ত অ্যালকেন, বিউটেন। এটার নাম হচ্ছে বিউটেন। আচ্ছা, এখন এই বিউটেনের যে আণবিক ভর আছে সেটা বের করে ফেলবা। কার্বন আছে 4টা, তো একটা কার্বনের ভর হচ্ছে 12, 4 12 48, আর হাইড্রোজেন আছে 10টা, তাহলে টোটাল 58। বিউটেনের আণবিক ভর হচ্ছে 58। এরকম যদি কোশ্চেন করতে চায়, একটু টাফ কোশ্চেন, সেক্ষেত্রে এটা করতেই পারে। আচ্ছা, এটা গেল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপর আমরা আরেকটা পদ্ধতিতে বের করতে পারি, সেটা হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড থেকেই, এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ থেকেই এখন যেটা আমরা করব, এক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তৈরি করব, তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এবং তোমরা অষ্টম অধ্যায়ে পড়ছো তড়িৎ বিশ্লেষণ কি। দেখা যাবে যে, ধরে নাও এই হচ্ছে একটা সোডিয়াম লবণ, এটা যেটা করবা অ্যাকোয়াস সলিউশন তৈরি করবা। অ্যাকোয়াস সলিউশন তৈরি করা মানে কি? এইখানে একটা পাত্র নিবা, এই পাত্রের মধ্যে পানি আছে, এই তো পানি, এই পানির মধ্যেই এই লবণটাকে তুমি মিশ্রিত করবা। এখন যেটা করবা, যে এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ চালনা করবা, ঠিক আছে? এই যে এখানে অ্যানোড, এখানে ক্যাথোড। এখন অ্যানোডে যে মেইনলি এটা তৈরি হবে, এই অ্যালকেনটা তৈরি হবে। খেয়াল করো, আমরা যখন বলি যে এটার অ্যাকোয়াস সলিউশন, অ্যাকোয়াস সলিউশন মানে এখানে পানি আছে। শুরুতেই এই ফ্যাটি অ্যাসিডের যে সোডিয়াম লবণটা সেটা ভেঙে যাবে, ভেঙে যে তৈরি করবে অ্যাসিটেট আয়ন, আর হচ্ছে সোডিয়াম প্লাস আয়ন। তারপর এখানে আরো কি আছে? আরো আছে হচ্ছে পানি। তো পানি কিভাবে ভাঙে? H+, আর হচ্ছে OH মাইনাস। তাহলে এখানে দেখো, আমাদের দরকার অ্যালকেন। তো অ্যালকেনটা তো এখান থেকেই তৈরি হবে নাকি? জাস্ট এটার দিকে তাকালেই হবে। তো এটা যেহেতু অ্যানায়ন, তো অ্যানায়ন কার কাছে যায়? অ্যানায়ন যায় অ্যানোডের কাছে। আর অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া হয়, অর্থাৎ এই ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দিবে। তো খেয়াল করো, এই অ্যানায়নটা যাবে CH3 COO মাইনাস, এটা যে যেটা করবে ইলেকট্রন ছেড়ে দিবে। এই ইলেকট্রনটা যদি ছেড়ে দেয়, তাহলে খেয়াল করো এই CO2 কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এখানে একটা CH3 আছে, আরেকটা যৌগের যদি CH3 কে তুমি নাও, তাহলে কি হবে? এই CH3 আর এই CH3 তারা নিজেদের সাথে যুক্ত হবে এইভাবে, CH3 CH3, আর এটা আর এটা মিলে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তাহলে আমি আবারও বুঝাই, যখন ইলেকট্রোলাইসিসের মাধ্যমে আমরা অ্যালকেন তৈরি করব, তখন অ্যানোডে এই অ্যানায়নটা যাবে, অর্থাৎ এটাকে আমরা জানি কি, ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণের যে অ্যানায়ন পার্টটা যাবে অ্যানোডের কাছে, যে জারণ বিক্রিয়া করবে। জারণ বিক্রিয়ার সময় সে ইলেকট্রন ছেড়ে দিবে। এই তো ইলেকট্রন ছাড়লো, ছাড়ার সময় দেখা যাবে এখানে যে দুইটা অক্সিজেন আছে, এই দুইটা অক্সিজেন মিলে কি তৈরি করবে? কার্বন আর দুইটা অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড। সেম ভাবে এই তো দুইটা থেকে দুইটা তৈরি করলো, আর কি আছে? এই CH3 আছে আর CH3 আছে, তারা মিলেই CH3 CH3। এখন এটার নাম কি? ইথেন। এটার নাম ইথেন। খেয়াল করো, আমরা সেম যখন ডিকার্বক্সিলেশন করি, তখন কার্বন যতটা থাকে, মেইন ফ্যাটি অ্যাসিডের যতটা কার্বন থাকে তার থেকে একটা কার্বন কমে যায়। কিন্তু যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি, ঠিক কার্বন সংখ্যা কিন্তু সমানই থাকে। দেখো, এখানে ছিল 2টা কার্বন, আর যখন আমরা তৈরি করি তখনও কিন্তু এখানে 2টা কার্বনই আছে। তার মানে এটা কি সুবিধাজনক? অর্থাৎ আমরা জাস্ট ইলেকট্রোলাইসিস যদি করি বা তড়িৎ বিশ্লেষণ যদি করি, তাহলে মাদার কম্পাউন্ড যেটা আছে, যেটা থেকে আমরা তৈরি করি, সেই মাদার কম্পাউন্ডের সমান সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এবং এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে কোভ সংশ্লেষ।
কোব সংশ্লেষ বা শুধু কোব বিক্রিয়া। এই কোব হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, KOLBE, কোব। তার নাম অনুসারে এই বিক্রিয়াটা নামকরণ করা হয়েছে। তার মানে আমরা এই কোব বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকেন প্রস্তুত করতে পারি। ভাইয়া এটাকে কার্বন সমান থাকে কিভাবে? এখানে তো 4টা কার্বন না, 2বার না নিলাম। হ্যাঁ, কিন্তু আসলে আমরা মেইন মাদার কম্পাউন্ড হিসেবে কোনটাকে নিছিলাম? এটাকে, তাই না? এটা থেকে কি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে, এখানে ছিল 2টা, মানে আমরা নিছি যেটা সেম সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট ইয়ে পাইছি। কিন্তু হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে একটা যৌগ থেকে তো আবার একটা কার্বন চলে গেছে, কিন্তু এটা চলে যাওয়াটা আসলে মেইন বিষয় না। এক্ষেত্রে 2টা মিলেই একটা অ্যালকেন তৈরি করে, এবং এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, মানে কিছু অপচয় হয় আর কি, কিন্তু তাও ভালো। 3 নাম্বার উৎপাদন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। আচ্ছা, খেয়াল করো, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে জৈব যৌগ তৈরি করা যায়, সরি, অ্যালকেন তৈরি করা যায়। সেই ক্ষেত্রে আমরা জানি যে অ্যালকিনের ক্ষেত্রে তার 1 মোল হাইড্রোজেন ঘাটতি থাকে। সেই ক্ষেত্রে 1 মোলকে যোগ করে দিলেই হবে, এই একটা পাই বন্ধন ভেঙে যাবে। আর অ্যালকাইনের ক্ষেত্রে পাই বন্ধন থাকে কয়টা? 2টা। তো প্রত্যেকটাকে ভাঙার জন্য 1 মোল করে হাইড্রোজেন লাগবে, তো এই ক্ষেত্রে লাগবে হচ্ছে 2 মোল হাইড্রোজেন। তো এইভাবে যখন আমরা জাস্ট সংযোজনটা করে দিব, তখনই তারা অ্যালকেনে কনভার্ট হবে। আমরা যে কোনো একটা অ্যালকেন নিয়ে চিন্তা করি, এটা যদি হয় একটা অ্যালকিন, তার সাথে আমরা জাস্ট হাইড্রোজেনকে যোগ করে দিব। এখন হাইড্রোজেনের এডিশন, এই বিক্রিয়াটাকে বলা হয় হাইড্রোজেনেশন। ঠিক আছে, হাইড্রোজেনেশন বা হাইড্রোজেন সংযোজন। এই হাইড্রোজেনেশন বিক্রিয়া করার জন্য, এই হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করার জন্য আমাদের যেটা লাগবে, এই নিকেল চূর্ণ, এই নিকেল চূর্ণ ব্যবহার করতে হবে। তার সাথে আমাদের 200°C তাপমাত্রা ইউজ করতে হবে। আচ্ছা, তখনই দেখা যাবে এই হাইড্রোজেন যে যুক্ত হয়ে যায় এই দ্বিবন্ধনের সাথে। তো আর এখানে ছিল একটা হাইড্রোজেন, এখন হয়ে যাবে 2টা। এখানে ছিল 2টা, এখন হয়ে যাবে কয়টা? 3টা। এই হচ্ছে অ্যালকেন। সেম ভাবে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা চিন্তা করলাম, এটা হচ্ছে একটা অ্যালকাইন, যে কোনো অ্যালকাইন, তাকে যখন আমরা অ্যালকেনে কনভার্ট করব তখন 2 মোল হাইড্রোজেন লাগবে। সেম ভাবে নিকেল চূর্ণ, 200°C তাপমাত্রা, এখানেও আগের মতোই CH2 সিঙ্গেল বন্ড CH3 তৈরি হবে। আচ্ছা, যাই হোক, তবে এগুলা কিন্তু লাগবে না, তবে এটা কেমিস্ট্রিকে সহজ করার জন্যই মেনলি আমি এই রিয়েকশনটা দেখাইতেছি, কারণ গ্রিগনার্ড বিকারকের সাথে যে বিক্রিয়া হয়, এটা খুব সহজেই সবকিছু তৈরি করা যায়। এই কারণে এই গ্রিগনার্ড বিকারক আবিষ্কার করার কারণে বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড 1912 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, তাহলে এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করি। গ্রিগনার্ড বিকারক হচ্ছে ওই বিকারকটা যেখানে এখানে একটা ম্যাগনেসিয়াম থাকে, এখানে একটা হ্যালোজেন থাকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। লিখে দিই, অ্যালকাইল ম্যাগনেসিয়াম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আচ্ছা, এখন এখানে উদাহরণ দেওয়া যায়, যেমন অ্যালকাইল মূলক হিসেবে আমরা মিথাইলকে নিতে পারি, মিথাইল ম্যাগনেসিয়াম, আর হ্যালাইড হিসেবে আমরা আয়োডাইডকে নিতে পারি, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। অথবা আমরা বললাম যে ইচ্ছা হয়েছে আমি ইথাইলকে নিব, CH3CH2, ইথাইল ম্যাগনেসিয়াম। শুধু তো আয়োডিন না, হ্যালোজেন হিসেবে আরো অনেক কিছুই আছে, ব্রোমাইড। ঠিক আছে, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড অথবা ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড অথবা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এরকম অনেক, মানে আমাদের ইচ্ছা অনুসারে আমরা গ্রিগনার্ড বিকারককে নিব। এখন সহজ কথায় আমরা যদি গ্রিগনার্ড বিকারক থেকে যদি অ্যালকেন প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে এই গ্রিগনার্ড বিকারকের সাথে জাস্ট পানিকে যোগ করে দিলেই হবে। ঠিক আছে,
আর এমজিএক্স তার সাথে পানি অথবা অ্যালকোহল। আচ্ছা, আমরা একটা অ্যালকোহল কি অ্যাড করি, আর এটা, তাই না, এটাই তো অ্যালকোহল। যখন আমরা অ্যাড করে দিব তখন দেখা যাবে কি যে এখানে একটা মজার ঘটনা ঘটে। ম্যাগনেসিয়াম তো ধাতু, ধাতু সবসময় কি অবস্থায় থাকে, পজিটিভ, আর এই আরটা হবে নেগেটিভ। আবার এই যে অক্সিজেন, অক্সিজেন তো নেগেটিভ থাকে কারণ এর তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। তো এটা যদি হয় নেগেটিভ, এই যে আর মানে অ্যালকাইল সেটা হবে পজিটিভ। এখন নর্মাল যা হওয়ার তাই হবে, এই পজিটিভ যাবে এই নেগেটিভের সাথে, এই নেগেটিভ যাবে এই পজিটিভের সাথে, অর্থাৎ প্লাস মাইনাস করে জোড়া বাইন্ধা দিলেই হবে। তো এই যে আর, আর হচ্ছে কি আর প্রাইম, আর কি থাকে, ম্যাগনেসিয়াম হ্যালাইড আর হচ্ছে হাইড্রোক্সিল। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, এই দুটা যৌগই তৈরি হবে। এখন এটা আসলে কি, দুইটা অ্যালকাইল মূলক একসাথে যুক্ত থাকার মানেই হচ্ছে এটা অ্যালকেন। বুঝা গেল? তার মানে আমরা এর সাথে কি বলে রিগনাইট বিকারকের সাথে আমরা জাস্ট অ্যালকোহলকে মিশিয়ে দিছি, অ্যালকেন তৈরি হয়ে গেছে। আমি একটা সহজ উদাহরণ দিয়ে দেখাই। ধরে নিলাম যে আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডকে নিলাম, তার সাথে CH3 CH2 OH। তাহলে এখন কি হবে, এই ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়ে যাবে হচ্ছে OH কে, আর এই মিথাইল যাবে হচ্ছে এই ইথাইলের সাথে। তাহলে মিথাইল আর ইথাইল তারা মিলে কি তৈরি করবে, তো CH3 CH2 আর এই যে CH3 CH3, অর্থাৎ প্রোপেন তৈরি করছে, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড। এটা একটা মজার জিনিস, এই হচ্ছে অ্যালকেন। বুঝা গেল? আমি আর দেখাইতেছি না, তা নাহলে সবার মধ্যে আবার হতাশা বিরাজ করতেছে। তো এখানে দেখা যায় যে আমরা যেটা ইচ্ছা ওইটাই তৈরি করা যায় এই গ্রিগনাইট বিকারকের সাহায্যে। যেমন গ্রিগনাইট বিকারকের সাথে আমি যদি পানিকে যোগ করে দিই তাও অ্যালকেন তৈরি হবে। তো মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটার সাথে জাস্ট আমরা পানিকে যোগ করে দিই, এই যে H2O। এটা যোগ করা মানে কি, এই তো এই নেগেটিভ যাবে এই পজিটিভের সাথে, এই পজিটিভ যাবে হচ্ছে এই নেগেটিভের সাথে। তো CH3 এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি হবে, CH4 বা মিথেন, প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড, এই তো CH4 মিথেন। অ্যালকেনের বিক্রিয়া, অ্যালকেন কি কি বিক্রিয়া দেয়, অ্যালকেনকে বলা হয় প্যারাফিন কারণ এটা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, একদম আসক্তিহীন। আচ্ছা, তখন দেখা গেল যে এটা কারোর সাথে বিক্রিয়া করতেছে না, কিন্তু একটা বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াটা আবার সব ক্ষেত্রে হয়। ঠিক আছে, ওই বিক্রিয়াটা কে বলতে পারবে, ওটা হচ্ছে দহন। মানে সবকিছুকে পুড়ায় ফেলা সম্ভব, ঠিক আছে, একদম অলমোস্ট এভরিথিং। এখন আমরা যেটা দেখবো যে অ্যালকেনকে আমরা বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পুড়ায় ফেলবো। তো আমরা জানি যে দহন বিক্রিয়া ঘটা মানে এই অক্সিজেন সবার সাথে যে যুক্ত হয়ে যাওয়া। এখানে কার্বন আছে, তো অক্সিজেন কার্বনের সাথে যে যুক্ত হবে, আর আছে কি হাইড্রোজেন, এই অক্সিজেন হাইড্রোজেনের সাথে যেও যুক্ত হবে। তো কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড আর পানি। এবার একটু এটাকে সমতা করতে হবে। যেমন আমরা এখানে দেখতেছি কার্বন আসছে N সংখ্যক, তো এখানে কার্বন মিলাই দিতে হবে N সংখ্যক। হাইড্রোজেন আছে কত, 2N+2, এখানে আছে 2। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এই ক্ষেত্রে N+1 লিখে দেই তাহলেই কিন্তু হয়। এই N+1 কে 2 দ্বারা গুণ করলেই 2N+2 আসে। আচ্ছা, এবার সবকিছু মিলছে, অক্সিজেনকে মিলাইতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্সিজেন আছে 2N সংখ্যক, আর এই ক্ষেত্রে অক্সিজেন কত আছে, N+1 সংখ্যক। তো আলটিমেটলি কয়টা হয়, 3N, আলটিমেটলি অক্সিজেনের সংখ্যা হয় 3N+1। তো এখানেও 3N+1 বানাইতে হবে, কিন্তু অলরেডি এখানে দুইটা আছে। তো তার জন্য যেটা করতে হবে 3N+1 ডিভাইড বাই 2, এই হচ্ছে অক্সিজেনের কি বলে সহগ।
এটা পরীক্ষায় আসতে দেখা যায় মাঝে মধ্যে, ঠিক আছে, যে এটাকে সমতা করতে বলা হয়, যে আমরা এখানে পেন্টেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে দিই, কি কি তৈরি হবে লিখো। তো এই ক্ষেত্রে এইভাবে সমতাটা করে দিলেই হবে। এবং এই অ্যালকেন মেইনলি দহন বিক্রিয়াটাই দেয়, মানে এই দহন বিক্রিয়াটাই দেয়। দহন বিক্রিয়া ছাড়া খুব একটা বিক্রিয়া সে দেয় না। এক্ষেত্রে আরেকটা কথা আসে, যে পূর্ণ দহন এবং অসম্পূর্ণ দহন। পূর্ণ দহন, পূর্ণ দহন মানে হচ্ছে যদি সম্পূর্ণ অ্যালকেন বিক্রিয়া করে একদম সম্পূর্ণরূপে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে, ঠিক তখন এটাকে বলা হয় সম্পূর্ণ বা পূর্ণ দহন। আর আরেকটা আছে অসম্পূর্ণ দহন। অসম্পূর্ণ দহন, এই অসম্পূর্ণ দহনে কি হয়, দেখা যায় এই অসম্পূর্ণ দহনের ক্ষেত্রে অক্সিজেন কিছুটা কম লাগে, এবং কখনো কখনো দেখা যায় কার্বন মনোঅক্সাইড নামক একটা নীরব ধাতব তৈরি হতে পারে, অথবা কার্বনের গুঁড়া বা কালি যেটা হয়, কালি তৈরি হতে পারে। এটাকে বলা হয় অসম্পূর্ণ দহন। আচ্ছা, তাহলে অসম্পূর্ণ দহনে কি তৈরি হয়? বিপজ্জনক কিছু যৌগ তৈরি হয়। একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড। আমরা জানি এই কার্বন মনোঅক্সাইডকে কি বলা হয়? এটাকে নীরব ঘাতক বলা হয়। ঠিক আছে, কেউ যদি কার্বন মনোঅক্সাইডকে ইনহেল করে, তখন সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, একদম শ্বাস বন্ধ হয়ে। ঠিক আছে। আর এই যে কার্বন গুঁড়া, এটা তো তোমরা দেখো, এই যে তোমার হাড়ি পাতিলের নিচে যে লেগে থাকে, ওটা হচ্ছে কার্বন গুঁড়া লেগে থাকে। এইভাবেই দহন বিক্রিয়াটা হয়। তো খেয়াল করো, অ্যালকিন সমূহকে বলা হয় ওলেফিন। অ্যালকেন সমূহকে কি বলা হয়? ওলেফিন। ওলেফিন এই ওয়ার্ডটা কিছুটা আহ এটার মানে হচ্ছে ওয়েল, অয়েল লাইক, মানে তেলের মতো। নামটা এই কারণে দেওয়া হয়েছে, যখন এই অ্যালকেন সমূহকে তোমার এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়, তখন যে যৌগটা তৈরি হয় সেই যৌগটা তেলের মতো ভাসে পানির উপরে। ঠিক আছে, এই কারণেই এর নামটা, এই অ্যালকেনের নামটা দেওয়া হয়েছে অয়েল লাইক বা তৈল সদৃশ। আচ্ছা, এখন এই অ্যালকেন সমূহ কিন্তু খুবই সক্রিয়। অ্যালকেন যেরকম একদম নিষ্ক্রিয় ছিল, এই অ্যালকেন হচ্ছে তার ঠিক উল্টা, মানে এটা খুবই সক্রিয়। এবং এই সক্রিয়তার কারণটা কি? এই কারণটা হচ্ছে পাই বন্ধনের উপস্থিতি। আচ্ছা, পাই বন্ধনের উপস্থিতি। আমরা জানি যে পাই বন্ধন খুবই দুর্বল বন্ধন। ঠিক আছে, এবং তোমরা যখন কলেজে উঠে এদের ওরিয়েন্টেশন করবা, তোমার বন্ধনের যে ওরিয়েন্টেশন বা এটা কিভাবে ত্রিমাত্রিক তোমার স্থানে এই বন্ধনগুলো কিভাবে থাকে, ওইটা যখন দেখবা, তখন খেয়াল করবা যে এই পাই বন্ধন অনেকটা এরকম ভাবে থাকে। ঠিক আছে, এদের মধ্যে ইন্টারেকশন হয়। তো যখন এরকম এই কার্বন স্কেলেটনের উপরে নিচে পাই বন্ধন থাকে, তখন দেখা যায় কি যে এখানকার ইলেকট্রন সমূহ অনেক বেশি এক্সপোজড অবস্থায় থাকে। এর মানে কি? এক্সপোজড অবস্থায় থাকা মানে এটা আহ এমন আছে না, যে একদম প্রকাশ্য। ঠিক আছে, মানে অনেক বেশি এক্সপোজড। যখন অনেক বেশি এক্সপোজড থাকে, বাহির থেকে ইজিলি অন্য কেউ এসে তাকে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, এই কারণেই দেখা যায় অ্যালকিন সমূহ এই পাই বন্ধনের উপস্থিতির কারণে অনেক বেশি সক্রিয় হয়। সেম কথা অ্যালকাইনের ক্ষেত্রেও। এই অ্যালকাইনের ক্ষেত্রে তোমার পাই বন্ধন থাকে দুইটা, একটা সিগমা, দুইটা পাই। ঠিক আছে, তো এই পাই বন্ধনের উপস্থিতির কারণে অ্যালকাইন সমূহ অনেক বেশি সক্রিয়তা প্রদর্শন করে, কিন্তু এই অ্যালকিনের সক্রিয়তা অ্যালকাইনের সক্রিয়তা থেকে একটু বেশি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, তাইলেই হবে। এখন এই যে সক্রিয়তা বেশি হয়েছে, এই বেশি হওয়ার কারণে এর যে কেমিক্যাল রিয়েকশন বা রাসায়নিক বিক্রিয়া, এটা কিন্তু হিউজ পরিমাণে বেড়ে গেছে। তাহলে অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া কি কি আছে? অ্যালকেন যেরকম কারোর সাথে বিক্রিয়া দেয় না, ঠিক উল্টা ভাবে অ্যালকেন সবার সাথে বিক্রিয়া দেয়। এখন সবার সাথে বলতে কি, এখানে সে সংযোজন বিক্রিয়া দিবে। আমরা শুরুতেই দেখলাম অ্যালকিনকে বা অ্যালকাইনকে
যখন আমরা হাইড্রোজেনের সাহায্যে এবং এখানে কি থাকে নিকেল প্লাস 200 ডিগ্রি, ঠিক আছে, এই তাপমাত্রায় যখন আমরা সংযোজন বিক্রিয়া করি তখন এখান থেকে কি তৈরি হয়? অ্যালকেন তৈরি হয়। তার মানে শুরুতেই সে সংযোজন বিক্রিয়া দিয়ে বসলো, অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই। এখন এই যখন আমরা হাইড্রোজেনকে সংযোজিত করি এটাকে বলা হয় হাইড্রোজেন সংযোজন। আবার এরকম হতে পারে যে হ্যালোজেন সংযোজন। এদের ক্ষেত্রে কি করা যায়? আমরা হ্যালোজেনকেও সংযোজন করতে পারবো। যেমন হ্যালোজেন বলতে আমরা কি জানি? ফ্লোরিন, মেইনলি এটাকে আমরা বিক্রিয়া করাই না, অনেক বেশি সক্রিয়। তারপরে আছে হচ্ছে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। মেইনলি হ্যালোজেন সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ক্লোরিন এবং ব্রোমকেই নেই। স্পেসিফিক্যালি আমরা এই ব্রোমিনটাকে নিব একটা বিশেষ উদ্দেশ্যে। এখন আমরা যেটা করব যে ব্রোমিনেশন বিক্রিয়া করব। ব্রোমিনেশন, ব্রোমিনেশন মানে কি? ব্রোমিন সংযোজন সোজা কথায়। তো আমরা একটা অ্যালকিনকে নিলাম আর CH ডাবল বন্ড CH2, অথবা অ্যালকাইনকে নিলাম। অ্যালকিন এবং অ্যালকাইনের বিক্রিয়া সেম, এই কারণে আমরা এদেরকে একসাথে পড়াই। এটা এখন আমরা যেটা করব এটার মধ্যে ব্রোমিনকে অ্যাড করব। খেয়াল করো, ব্রোমিন। এবং আমরা সকলেই জানি ব্রোমিনের বর্ণ কি? টকটকে লাল বর্ণের একটা লিকুইড হচ্ছে ব্রোমিন। এবং এখানে একটা এমসিকিউ আছে যে পর্যায় সারণীর একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। আবারও বলি, পর্যায় সারণীর একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিন। এই ব্রোমিন হচ্ছে তরল অবস্থায় থাকে। এখন আমরা বিক্রিয়াটা আসলে যেভাবে করি ল্যাবরেটরিতে তোমরা বিক্রিয়াটা করবা, যে এটা একটা টেস্ট টিউব তুমি নিলা, টেস্ট টিউবের মধ্যে শুরুতে কিছু ব্রোমিন নাও, ঠিক আছে? এই ব্রোমিনের বর্ণ কি? লাল। এখন তুমি যদি এখানে অ্যালকিন অথবা অ্যালকাইন, খেয়াল করো, যদি তুমি অ্যালকিন দাও অথবা অ্যালকাইন দাও, উভয় ক্ষেত্রে তারা এটার সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি তৈরি করে? খেয়াল করো, এই প্রত্যেকটা কার্বনে একটা করে ব্রোমিন দিয়ে যুক্ত হবে। আচ্ছা, দ্বিবন্ধন ভেঙে যাবে, ভেঙে যে এখানে কি যুক্ত হবে? ব্রোমিন, CH2Br। সেম ভাবে এটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রে যেহেতু দুইটা আছে সেই ক্ষেত্রে 2 মোল ব্রোমিন লাগবে। তো আর সি, এখানে প্রত্যেকটা কার্বনে দুইটা করে থাকবে। CH, এখানে ব্রোমিন, এখানেও ব্রোমিন। বুঝা গেল? তো শুরুতে ছিল কি? লাল বর্ণের ব্রোমিন। যখনই অ্যালকিন অথবা অ্যালকাইনকে আমরা এখানে দিলাম, তো এই লাল বর্ণ বিনষ্ট হয়ে যাবে। তার মানে আমরা যেটা বুঝি, যদি ব্রোমিনের লাল বর্ণ বিনষ্ট হয়, দেখো, ব্রোমিনের লাল বর্ণ যদি বিনষ্ট হয় তখন আমরা বুঝবো যে এই যৌগটার মধ্যে কি আছে? অসম্পৃক্ততা আছে। অসম্পৃক্ততা আছে। আর যদি লাল বর্ণ অক্ষুণ্ণ থাকে তাহলে এখানে আমরা কি বলবো? ওই যৌগটা ছিল সম্পৃক্ত। এইভাবে আমরা এই ব্রোমিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে একটা যৌগের অসম্পৃক্ততা এবং সম্পৃক্ততা যাচাই করতে পারি। এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় অসম্পৃক্ততার শনাক্তকরণ পরীক্ষা, অথবা এটা আরেকটা নাম আছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এই ক্ষেত্রে আমরা একটা দ্রাবককে ইউজ করি, সেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। এই দ্রাবকটাকে আমরা ব্যবহার করে থাকি নর্মালি। আচ্ছা, বুঝা গেল এটা? তারপর সংযোজন গেল, এরপরে আসে তোমার আরো নানান ধরনের সংযোজন আছে। এই অ্যালকিন এবং অ্যালকাইন হাজারটা সংযোজন বিক্রিয়া দেয়, আমরা ওটার কথা বাদ দিলাম। এবার আমরা চলে এসেছে জারণ বিক্রিয়া। অ্যালকিনের জারণ, অ্যালকেন জারণ বিজারণ কোন ধরনের বিক্রিয়া দেয় না, কিন্তু অ্যালকিন আবার ঠিকই জারণ বিক্রিয়া দেয়। আমরা যখন একটা অ্যালকিনকে নিব, যে কোনো একটা অ্যালকিন, CH ডাবল বন্ড CH2, এই জারণ বিক্রিয়াটা করার জন্য আমরা নিব মেইনলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে
আমরা এটাকে জারণ ঘটানোর জন্য ইউজ করব। কারণ আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে খুবই শক্তিশালী একটা জারক। জারকের কাজই হচ্ছে জারণ বিক্রিয়া ঘটানো। এবং এই ক্ষেত্রে আমরা ক্ষারীয় দ্রবণ ইউজ করব। ঠিক আছে, এটা মনে রাখবা, ক্ষারীয় দ্রবণকে আমরা ব্যবহার করব। এই ক্ষারীয় অবশ্যই এখানে পানি তো থাকবেই। তো এখানে কি আছে? পানি আছে। আবার এই জারক থেকে জার্মান অক্সিজেন তৈরি হয়। ঠিক আছে, তো এই পানি এবং জার্মান অক্সিজেন এটা মিলে দেখা যাবে যে এটাকে জারিত করবে। জারিত করে আলটিমেটলি কি তৈরি হবে? আলটিমেটলি যেটা তৈরি হবে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। ভেঙে যে এইখানে একটা OH যুক্ত হবে, এইখানে আরেকটা OH যুক্ত হবে। এখন পাশাপাশি দুই কার্বনে দুইটা OH থাকা মানে হচ্ছে এটার নাম গ্লাইকল। ঠিক আছে, অর্থাৎ অ্যালকিনের জারণ বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ বিক্রিয়ায় গ্লাইকল যৌগ তৈরি হয়। এবং এই ক্ষেত্রেও একটা মজার একটা দেখা যায়, কিছু পর্যবেক্ষণ দেখা যায় যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার বর্ণ হচ্ছে তোমার বেগুনি, অথবা কনসেন্ট্রেশন যদি আলাদা হয় গোলাপিও দেখা যেতে পারে। তো নর্মালি এটা হচ্ছে বেগুনি বর্ণ। যখনই এখানে অ্যালকিন অথবা অ্যালকাইন থাকবে, এই বেগুনি বর্ণ নষ্ট হয়ে যাবে। এই বেগুনি বর্ণ কি হবে? বিনষ্ট হবে। এবং এর সাহায্যেও আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি অথবা যাচাই করতে পারি। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, যখন অ্যালকিন থাকে তখন তৈরি হয় হচ্ছে গ্লাইকল। আর যদি অ্যালকাইন থাকে সেই ক্ষেত্রে অ্যাসিড তৈরি হয়। যেমন আমি দেখাই, এটা যদি হয় একটা অ্যালকাইন, ঠিক আছে, ত্রিবন্ধন আছে, এটাকে যদি আমরা জারণ বিক্রিয়া করি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে, তখন এই ক্ষেত্রে যেটা হবে, যেটা ভেঙে যাবে, ত্রিবন্ধন ভেঙে যাবে। ভেঙে যে এখানে একটা অ্যাসিড তৈরি করবে, আর এটা আরেকটা অ্যাসিড তৈরি করবে, আর প্রাইম COOH। বুঝা গেল? তার মানে যদি অ্যালকিন থাকে সেই ক্ষেত্রে গ্লাইকল তৈরি হবে, আর যদি অ্যালকাইন থাকে সেই ক্ষেত্রে অ্যাসিড তৈরি হবে। এইভাবে আমরা অসম্পৃক্ততা যাচাই তো করতে পারবোই, তার সাথে এটা কি অ্যালকিন ছিল নাকি অ্যালকাইন ছিল সেটাও যাচাই করতে পারবো। তার মানে এটারও সুবিধাজনক। এবং এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষারীয় দ্রবণের মাধ্যমে যখন আমরা অসম্পৃক্ততা যাচাই করি, এই পরীক্ষাটার নামই হচ্ছে বেয়ার পরীক্ষা। কেন বেয়ার পরীক্ষা? কারণ আমরা যে দ্রবণটাকে ইউজ করি, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, এইটার নামই হচ্ছে আসলে বেয়ার বিকারক। বেয়ার বিকারক। ঠিক আছে, আচ্ছা, বেয়ার বিকারকের সাহায্যে আমরা জারণ বিক্রিয়াটা করি, এটাই হচ্ছে বেয়ার পরীক্ষা। এটা কিন্তু এসএসসির জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর আই থিঙ্ক এটা 100% ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়। বেয়ার বিকারকটা কি KOH কে MnO4 দুইটা মিলে নাকি খালি KOH? এটার মিশ্রণটাই হচ্ছে বেয়ার বিকারক। পটাশিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ, সাথে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার মিশ্রণটাকে বলা হয় বেয়ার বিকারক। সর্বশেষ আরেকটা বিক্রিয়া থাকবে অ্যালকিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। অ্যালকিন পলিমারকরণ বিক্রিয়া দেয়। পলিমারকরণ বিক্রিয়া, যেমন আমরা জানি ইথিন, এটা অনেক উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে। উচ্চ তাপমাত্রা কিরকম? প্রায় 200°C, এবং চাপটা হচ্ছে 1000 থেকে 1200 ATM চাপে। এটা কিন্তু বিশাল বড় একটা চাপ, এবং এটা খুবই আনইউজুয়াল একটা চাপ। ঠিক আছে, নর্মালি দেখা যায় তাপমাত্রা বেশি থাকে চাপ কম থাকে, কিন্তু এই ক্ষেত্রে চাপ বেশি তাপমাত্রা কম। এবং অক্সিজেনের উপস্থিতিতে এখানে যেটা হবে, এই পাই বন্ধন যেটা আছে, পাই বন্ধন ভেঙে যাবে। ভেঙে গেলেই দুই দিকে দুইটা হাত খালি হবে। এমনকি সবার ক্ষেত্রেই, n সংখ্যক অণু যদি আমরা নেই, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাবে
দুই দিকের হাত ভেঙে যাচ্ছে, ভেঙে তারা নিজেদের সাথে যুক্ত হয়ে যায়। এরকম আমরা যদি ইথিনটাকে এরকম একটা বলের কথা চিন্তা করি, এরকম অসংখ্য বল আছে, ঠিক আছে, তারা নিজেদের সাথে কি হয়, জাস্ট যুক্ত হয়ে যায়। এই হচ্ছে পলিমার, ঠিক আছে। এই প্রত্যেকটা ইউনিটকে বলা হয় এক একটা মনোমার। মনোমার। আর পুরা যৌগটাকে বলা হয় পলিমার। এই মনোমারের নাম হচ্ছে ইথিন, আর পলিমারের নাম হচ্ছে পলিইথিন, ঠিক আছে। এরকম ভাবে আমরা যদি বলি যে ভিনাইল ক্লোরাইড CH2 ডাবল বন্ড CH, এটা এটা নাম হচ্ছে ভিনাইল। তার সাথে যখন একটা ক্লোরিন যুক্ত থাকবে তার নাম হয়ে যাবে কি, ভিনাইল ক্লোরাইড। সেম ভাবে এটাকে যখন উচ্চ তাপমাত্রা এবং বানানো হবে, CH2 সিঙ্গেল বন্ড CH, এত উভয় দিকে হাত ভেঙে যাবে এবং তারা নিজেদের সাথে যে যুক্ত হবে, এটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি। এবং এই পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে আমরা এই অধ্যায় শেষে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এই হচ্ছে তোমার অ্যালকিন। অ্যালকিন প্রস্তুতি, আচ্ছা প্রস্তুতি দেখায়নি। অ্যালকিন প্রস্তুত করার জন্য আমরা মেইনলি অ্যালকোহলকে ইউজ করি, ঠিক আছে, অ্যালকোহল থেকে। আচ্ছা, এক নাম্বার প্রস্তুতি কি, অ্যালকোহল থেকে। আমরা ধরে নিলাম যে ইথানলকে নিলাম, CH3 CH2OH, ইথানল। এখন যেটা করতে হবে, এই ইথানলের মধ্যে আমরা দেখি যে এরকম ভাবে যদি এটাকে আমরা সাজাই, CH3, এখানে একটা হাইড্রোজেনকে আমরা আলাদা করে দেই, CH2, এখানে হচ্ছে OH। তো দেখা যায় আমরা যদি এই হাইড্রোজেন আর এই OH কে আলাদা করি, এই ক্ষেত্রে পানি তৈরি করা সম্ভব। এবং এই কাজটা আমরা করব যখন আমরা কোনো একটা যৌগ থেকে পানিকে আলাদা করে নিয়ে যাব। এই বিক্রিয়াটার নাম হচ্ছে নিরোধন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি, নিরোধন বিক্রিয়া। সেম ভাবে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। নিরোধন বিক্রিয়ার জন্য আমরা যেটা করি, আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিই, ঠিক আছে। এবং এক্ষেত্রে টেম্পারেচার লাগবে 170°C বা তার বেশি। যখন আমরা এই তাপমাত্রায় বিক্রিয়াটা করব, তখন দেখা যাবে এই হাইড্রোজেন আর OH মিলে তারা পানি তৈরি করে। আর এই হাত আর এই হাত তারা নিজেদের সাথে যুক্ত হয়ে CH2 ডাবল বন্ড CH2 তৈরি করে। তার মানে অ্যালকিন তৈরি করা গেল। এরকম যে কোনো অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারবো গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং এই তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে। এবং অবশ্যই এখানে পানি আলাদা হয়ে গেছে, বুঝা গেল। তারপর আরেকটা কাজ করা যায়, অ্যালকাইন থেকে আমরা তৈরি করতে পারি অ্যালকাইন। আমরা অ্যালকাইনকে যখন, খেয়াল করবা, ট্রিপল বন্ড CH, এটাকে জাস্ট 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাবো, ঠিক আছে। 2 মোল নিলে কিন্তু ইয়া তৈরি হয়ে যাবে। তো 1 মোলের সাথে যখন আমরা বিক্রিয়াটা করাবো, সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে। এদেরকে নিয়ে যখন আমরা বিক্রিয়াটা করাবো, প্যালাডিয়াম, কার্বন গুঁড়া, লেড সালফেট। আচ্ছা, লেড সালফেট না দিলেও হয়, বিক্রিয়াটা লেড সালফেট না দিলেও হবে, প্যালাডিয়াম এবং কার্বন গুঁড়া। এই কার্বন গুঁড়ার পরিবর্তে আমরা আরেকটাকে নিতে পারি, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। আচ্ছা, এই কন্ডিশনে আমরা যদি বিক্রিয়াটা করি, সেক্ষেত্রে জাস্ট একটা বন্ধন ভাঙবে। একটা বন্ধন ভাঙলে CH ডাবল বন্ড CH2 তৈরি হবে, ঠিক আছে। আমি আবারও বলি, অ্যালকাইন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। তার জন্য আমরা তার ইকুইভ্যালেন্ট পরিমাণে হাইড্রোজেনকে নিব। এটা যদি 1 মোল হয়, হাইড্রোজেনও নিব 1 মোল। তখন প্যালাডিয়াম, এটার নাম হচ্ছে প্যালাডিয়াম, এই প্যালাডিয়াম এর সাথে আমরা কার্বন গুঁড়া অথবা ক্যালসিয়াম কার্বনেটকে নিব, তারপরে তাপ দিব। তখন দেখা যাবে যে অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি হবে। আচ্ছা, এইভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করি। তাছাড়া আরেকটা কাজ করা যায়, অ্যালকিন প্রস্তুত করার জন্য এই অ্যালকাইল হ্যালাইড থেকেও তৈরি করতে পারবো, ঠিক আছে।
খেয়াল করবা, দুইটা হ্যালোজেন যদি থাকে এটাকে বলা হয় ডাইহ্যালো অ্যালকেন। আমরা এই ডাইহ্যালো অ্যালকেন থেকেও অ্যালকিন প্রস্তুত করতে পারি। খেয়াল করো, যেহেতু এখানে হ্যালোজেন দুইটা আছে এই কারণে এটার নাম হচ্ছে ডাইহ্যালো অ্যালকেন। আচ্ছা, এক্ষেত্রে দেখো যদি পাশাপাশি দুই কার্বনে যদি দুইটা হ্যালোজেন থাকে সেক্ষেত্রে আমরা বলি এটাকে ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল মানে হচ্ছে পাশাপাশি, ঠিক আছে, ভিস ডাইহ্যালাইড। তো কি হবে, এই দুইটা ক্লোরিন জিঙ্কের সাথে যুক্ত হয়ে জিঙ্ক ক্লোরাইড তৈরি করবে, আর এই দুইটা হাত নিজেদের সাথে যুক্ত হয়ে ডাবল বন্ড তৈরি করবে। ঠিক আছে, এইভাবে আমরা ডাইহ্যালো অ্যালকেন থেকেও অ্যালকিন প্রস্তুত করতে পারি। মোটামুটি এই প্রস্তুতির তিনটা দেখলেই হবে। আরেকটা ইম্পর্টেন্ট যে বিক্রিয়া, এটাও পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। সেটা কি, এই হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। হাইড্রোজেন হ্যালাইড সংযোজন। আমরা জানি যে অ্যালকিন সমূহ সংযোজন বিক্রিয়া দেয়, এবং এটা যদি হয় এই হাইড্রোজেন হ্যালাইড, তখন এটাকে আমরা বলি হাইড্রোজেন হ্যালাইড সংযোজন অথবা হাইড্রো হ্যালোজেনেশন। এখন খেয়াল করো, এটা কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই কারণেই যে এই ক্ষেত্রে আমরা দুইটা সূত্র শিখি, একটা হচ্ছে মার্কোনিকভের সূত্র, মার্কোনিকভ, আরেকটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ, মার্কোনিকভ এবং অ্যান্টি মার্কোনিকভ। এখন এই মার্কোনিকভের সূত্রটা আসলে কি? মার্কোনিকভের সূত্র অনুসারে আমরা জানি যদি একটা অ্যালকিন থাকে এবং সেটা যদি হয় অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন মানে কি? যদি এই কার্বন কার্বন দ্বিবন্ধনের এর সাথে যুক্ত যে দুইটা কার্বন আছে এদের সাথে যদি অসমান সংখ্যক বা ভিন্ন সংখ্যক হাইড্রোজেন যুক্ত থাকে তখন আমরা এটাকে বলি অপ্রতিসম অ্যালকিন। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার সাথে আছে একটা হাইড্রোজেন, এটার সাথে আছে দুইটা হাইড্রোজেন, তো এটা একটা অপ্রতিসম অ্যালকিন। এটার সাথে আমরা অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া ঘটাবো। অপ্রতিসম বিকারক মানে কি? এই যে একটা আছে হাইড্রোজেন আর একটা আছে ক্লোরিন, এটা হচ্ছে অপ্রতিসম। আমরা যদি বলি যে শুধু হাইড্রোজেন গ্যাস, এটা কিন্তু একটা প্রতিসম, এখানে হাইড্রোজেন এখানেও হাইড্রোজেন। আচ্ছা, আর যদি তারা আলাদা হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলি অপ্রতিসম। সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে, HCl, HBr, তারপর হচ্ছে HI। HI নর্মালি এই বিক্রিয়াটা দেয় না, একটু সাবধান থাকতে হবে, HI এই বিক্রিয়াটা দেয় না। আবার দিতে পারে হচ্ছে পানি, HOH। ঠিক আছে, আচ্ছা, তো দেখা যাবে যখন এই অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া ঘটাবো তখন দেখা যায় যে যেখানে বেশি হাইড্রোজেন আছে যেখানে সেইখানে এই পজিটিভ চার্জটা যাবে, আর যেখানে কম আছে সেইখানে যাবে হচ্ছে নেগেটিভ চার্জ। তার মানে এই যে আর সিএইচ, এখানে হাইড্রোজেন কম আছে তো এখানে যাবে হচ্ছে নেগেটিভ চার্জ, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে যাবে হচ্ছে এই পজিটিভ হাইড্রোজেন। তার মানে এটা কি আসলে তেলা মাথায় তেল দেওয়ার মতো একটা অবস্থা না? তো এখানে আমি তেলা মাথায় কি দেই? তেল দেই। তো যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে আবারও যে হাইড্রোজেন প্রবেশ করে, এটাই হচ্ছে মার্কোনিকভের সূত্র। আরেকটা সূত্র আছে অ্যান্টি মার্কোনিকভ। ওটার মানে কি? ওটার মানেটা হচ্ছে এক্ষেত্রে উল্টা রিয়েকশনটা হবে, যে পজিটিভটা যাবে যেখানে কম আছে সেখানে, আর নেগেটিভটা যাবে যেখানে বেশি আছে সেখানে। এবং আমার আর কোনো পেজ বাকি নাই, অ্যান্টি মার্কোনিকভের জন্য আমি জাস্ট এখানে লিখে দেই, সেক্ষেত্রে একটা রিয়েজেন্টকে এই জায়গাতে ইউজ করতে হয় যার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। আমরা যখন হাইড্রোজেন পারঅক্সাইডকে নিব তখন এই অ্যান্টি মার্কোনিকভের বিক্রিয়াটা হবে। ঠিক আছে, তখন এই ক্লোরিনটা যে এইখানে যুক্ত হবে আর এই হাইড্রোজেনটা যে যুক্ত হবে এখানে। অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে দেখা যায় যে তোমার আগের মতোই মার্কোনিকভে যেরকম আমরা একটা অপ্রতিসম অ্যালকিনকে নেই,
সেম এন্টি মার্কনিকভের ক্ষেত্রে আমরা অসম্পৃক্ত অ্যালকিনকেই নিব এবং বিকারকটাও থাকবে অপ্রতিসম। ঠিক আছে, যে এরা আলাদা আলাদা। এখন আমরা যেটা করব এক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইডকে ইউজ করব শুরুতে। মানে আমরা জাস্ট নর্মাল সংযোজনে, যেটা হচ্ছে মার্কনিকভের সংযোজন, সেইখানে আমরা কিছু ইউজ করি না বা করতে হয় না। কিন্তু অ্যান্টি মার্কনিকভ উৎপাদ যদি আমাদের পেতে হয়, তখন অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড অথবা যে কোনো জৈব পারঅক্সাইড যৌগ ব্যবহার করতে হবে। করলে দেখা যাবে এই হাইড্রোজেন যে যুক্ত হবে যেখানে কম আছে, অর্থাৎ এটা একটু তোমার দয়ালু, ঠিক আছে, যেখানে কম আছে সেইখানেই যাবে। তো কি দেখা যাচ্ছে, আর CH2। আর এই যে এক্স দেখতেছো এখানে স্পেসিফিক্যালি এই এক্সটা হচ্ছে ব্রোমিন। তার মানে অ্যান্টি মার্কনিকভের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ব্রোমিন ইউজ করব। ঠিক আছে, এই ব্রোমিনটা যে যুক্ত হবে কোথায়, যেখানে বেশি আছে সেখানে, CH2Br। বুঝে গেল? এই হচ্ছে তোমার অ্যান্টি মার্কনিকভের নিয়ম।